হ্যালো। হ্যালো। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আগের দিন কতটা হয়েছিল আমাদের? কমপ্লেক্স অ্যানালিসিস। স্যার ওই ক্রস রেশিও অবধি হয়েছে। ক্রস রেশিও ডেফিনেশনটা বলেছিলাম না? হ্যাঁ। আচ্ছা, তো বাকি যে পোর্শনটুকু আছে সেটা আজকে মোটামুটি করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সাউন্ডটা ঠিক আসছে তো? ইকো হচ্ছে সাউন্ডে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম দিয়ে শুরু করি। লেখো একটা প্রবলেম। শো দ্যাট the bilinear transformation which carries the points z is equal to I 0 minus I into w is equal to 0 minus 1 infinity respectively. তাহলে আমাদের কাছে একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন রয়েছে, যেটার ইনপুটে আই দিলে আউটপুট আসবে 0, ইনপুটে 0 দিলে আউটপুট আসবে -1, ইনপুটে -i দিলে আউটপুট আসবে ইনফিনিটি। ঠিক আছে, এইরকম একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন আমাদের কাছে রয়েছে। এবার আমাদের দেখাতে হবে এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা ম্যাপ করবে
maps. Number one, the real axis. Imaginary part of z সমান 0 on mod w is equal to 1. তার মানে এই ইমাজিনারি অ্যাক্সিসটা ইনপুটে দিলে আউটপুট আসবে এই সার্কেল মড ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1, মানে একটা স্ট্রেট লাইন একটা সার্কেলে যাবে। নাম্বার টু, দ্য আপার হাফ প্লেন imaginary part of z greater than 0 on mod w less than 1। তাহলে আপার হাফ প্লেনটা এই সার্কেলের ইনার যে সমস্ত পয়েন্ট গুলো রয়েছে সেইখানে ম্যাপ করবে, এবং 3 নম্বরে আমাদের দেখাতে হবে দা লোয়ার হাফ প্লেন ইমাজিনারি পার্ট অফ জেড লেস দেন 0, সেটা কোথায় ম্যাপ করবে অন মড ডাব্লু গ্রেটার দেন 1। এই 3টে জিনিস আমাদের দেখাতে হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো প্রথমে আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা বার করব, তারপর এই 3টে পার্ট করব। হ্যাঁ, তো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন কেমন দেখতে হয়, লেট ডাব্লিউ ইজ ইকাল টু, কেমন দেখতে হয় বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, যেখানে অবশ্যই এডি মাইনাস বিসি নট ইকাল টু 0। বি এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? ওকে, এইবার ইনপুটে আই যদি বসানো হয়, মানে জেড ইকাল টু আই আর ডাব্লিউ ইজ ইকাল টু 0 যদি বসানো হয়, সেক্ষেত্রে আমরা এই রকমটা পাচ্ছি। তার মানে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এ আই প্লাস বি সমান 0। এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখতে পারো। ঠিক একইভাবে সেকেন্ড যেটা আছে, জেড ইকুয়াল টু 0 হলে ডাব্লিউ ইকুয়াল টু -1, সেখান থেকে কি পাওয়া যাচ্ছে, সেখান থেকে পাওয়া যাচ্ছে বি ইজ ইকুয়াল টু -d। এটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখতে পারো। ঠিক একইভাবে থার্ড যেটা রয়েছে, জেড ইজ ইকুয়াল টু -i, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, সেখান থেকে কি পাওয়া যাচ্ছে, আচ্ছা এক কাজ করো, বোথ সাইডটা উল্টে দাও, তাহলে ইনফিনিটি উল্টে গেলে 0 আর ডান দিকটা হয়ে যাচ্ছে এইরকম। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ডি মাইনাস সি আই ইজ ইকুয়াল টু 0। এটাকে 3 নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? ওকে, এইবার এই 1 2 3 আমাদের সমাধান করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সিআই ইজ ইকাল টু ডি,
আই দিয়ে ভাগ করে দিলে সি ইজ ইকাল টু মাইনাস আই ইন্টু ডি। বোথ সাইডে আই দিয়ে গুণ করে দাও, তাহলে সি ইজ ইকাল টু মাইনাস আই ডি। আচ্ছা, এই সি এর মানটা তুমি না, সি এর মানটা না, ডি এর মানটা বি সমান মাইনাস ডি। তাহলে এক নাম্বার থেকে পাওয়া যাচ্ছে এআই সমান মাইনাস বি, তার মানে এআই সমান ডি। আবার ডি মানে হচ্ছে সিআই, ডি মানে হচ্ছে সিআই। আচ্ছা, দরকার নেই সিআই করার, এখান থেকে বোথ সাইডে আই দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এ সমান মাইনাস আইডি। তো লক্ষ্য করে দেখো, এটা ইন টার্মস অফ ডি হলো, বিটাও ইন টার্মস অফ ডি হলো, সিটাও ইন টার্মস অফ ডি হলো। তার মানে ডিটাকে ফিক্সড করে এ বি সি তিনটেকেই আমরা ইন টার্মস অফ ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বুঝতে পারলে? কোনো অসুবিধা? এখন এই মানগুলো তুমি ডাব্লিউ তে বসিয়ে দাও, তাহলে আমাদের ডাব্লিউ ম্যাপিংটা দেখতে কেমন হচ্ছে। এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি। এ মানে হচ্ছে মাইনাস আইডি, ডিটা ডি থাকুক। আচ্ছা, বি, এখানে বি মানে হচ্ছে মাইনাস ডি, তারপরে মাইনাস আইটি জেড প্লাস ডিটা ডি থাকুক। উপর নিচ থেকে ডি কমন নিয়ে কেটে দাও, সো ফাইনালি ডাব্লিউ সমান আমরা পেয়ে যাচ্ছি আই জেড প্লাস ওয়ান বাই আই জেড মাইনাস। উপর নিচে আই দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডাব্লিউ সমান আসছে জেড মাইনাস আই বাই জেড প্লাস আই। বুঝতে পারলে? এইটা হচ্ছে আমাদের বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা। বলো, এই পর্যন্ত কোনো অসুবিধা? এইবার আমরা 1 2 3 প্রমাণ 3 থেকে করব। ঠিক আছে, তাহলে নাম্বার 1, লেট জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে নাম্বার ওয়ানে কি বলেছিল দেখো, ইমাজিনারি পার্ট অফ জেড সেটা 0, তার মানে হিয়ার ইমাজিনারি পার্ট অফ জেড সমান 0, দ্যাট মিনস ওয়াই ইজ ইকাল টু 0। আর ওয়াই ইজ ইকাল টু 0 হওয়া মানে জেড ইজ ইকাল টু হচ্ছে এক্স। এইবার তুমি মড ডাব্লিউ বার করো। ডাব্লিউ মানে হচ্ছে জেড মাইনাস আই, জেড মানে আবার এক্স, তাহলে এক্স মাইনাস আই বাই এক্স প্লাস আই। মডিউলাসটা ভেঙে দাও, তাহলে এটা হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। উপর নিচে কেটে গেলে এটা চলে আসছে ওয়ান। বুঝতে পারলে?
হয়ে গেল প্রমাণ। হ্যাঁ কি না? কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 তে কি বলেছিল? ইমাজিনারি পার্টটা গ্রেটার দেন জিরো। তাহলে হিয়ার ইমাজিনারি পার্ট অফ জেড গ্রেটার দেন জিরো, তার মানে ওয়াই গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো। সো মডিউলাস ডাব্লিউ সমান মডিউলাস জেড মাইনাস আই বাই জেড প্লাস আই। জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে মডটাকে আলাদা করে দাও, উপরে হচ্ছে এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, আর নিচেরটা হচ্ছে এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান। তাহলে এটা হলো রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এখন আমাকে বলো, ওয়াইটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে উপরের জিনিসটা বড় হবে নাকি নিচের জিনিসটা বড় হবে? কোনটা বড় হবে? নিচেরটা। নিচেরটা বড় হবে, কারণ নিচে ওয়াই এর সঙ্গে এক যোগ হচ্ছে আর উপরে ওয়াই এর সঙ্গে এক বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে নিচেরটা যদি বড় হয় এটা অবশ্যই একের থেকে ছোট হবে, তাই না? ব্যাস, হয়ে গেল প্রমাণ। আচ্ছা, নাম্বার 3, সেখানে বলেছিল ইমাজিনারি পার্ট অফ জেড সেটা আবার লেস দেন জিরো, তার মানে ওয়াইটা লেস দেন জিরো। তো ওয়াই লেস দেন যদি জিরো হয় সেক্ষেত্রে মড ডাব্লু তার মানটা কি হবে? আগেরটার মতোই সেম আমরা মানটা পাবো। উপরে হচ্ছে রুট আন্ডার দিস, আর নিচে হচ্ছে রুট আন্ডার দিস। তাহলে এইবার ওয়াইটা যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই উপরেরটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে গ্রেটার দেন ওয়ান। বোঝা গেল? ব্যাস, কমপ্লিট। বলো, কোনো অসুবিধা? ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটা থিওরেম করব, খুবই ইম্পর্টেন্ট থিওরেম, লাস্ট ইয়ার এই থিওরেমটা এসেছিল পরীক্ষায়। 2024-এর পরীক্ষাতে এই থিওরেমটা এসেছিল। কি বলা হচ্ছে থিওরেমটায়? এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন leaves a cross ratio invariant। মানে চারটে কমপ্লেক্স নাম্বার নিয়ে তুমি যদি তাদের ক্রস রেশিও বার করো, সেই ক্রস রেশিওটা যেটা হবে
তাদের ইমেজের ক্রস রেশিও বার করলেও সেই সেম ক্রস রেশিওই আমরা পাবো। ঠিক আছে, তো সেই কারণে প্রথমে একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে নাও। লেট W is equal to AZ plus B by CZ plus D, যেখানে AD minus BC not equal to 0. Be a bilinear transformation. আচ্ছা, এইবার ইমেজ গুলো ধরে নাও। লেট W1, W2, W3, W4 be the images of the 4 points Z1, Z2, Z3, Z4 under the bilinear transformation. ঠিক আছে, তাহলে ইনপুটে 4টে পয়েন্ট দেয়া হয়েছে, Z1, Z2, Z3, Z4। তাদের ইমেজ গুলো হচ্ছে W1, W2, W3, W4। ওকে, আমাদের দেখাতে হবে এই 4টে পয়েন্টের যা ক্রস রেশিও, সেই একই ক্রস রেশিও এই 4টে পয়েন্টের জন্য হবে। ঠিক আছে, আচ্ছা, এই মানগুলো বসিয়ে দাও। তাহলে মানগুলো বসালে W1 সমান আমরা কি পাবো? W1 সমান পাবো AZ1 plus B by CZ1 plus D। W2 সমান কি পাবো? AZ2 plus B by CZ2 plus D। W3 সমান কি পাবো? AZ3 plus B by CZ3 plus D। আর W4 সমান কি পাবো? AZ4 plus B by CZ4 plus D। ঠিক আছে, তাহলে এইবার W1, W2, W3, W4 এই 4টের ক্রস রেশিও বার করো। ফর্মুলা অনুযায়ী কি হবে ক্রস রেশিও, বলো? স্যার ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু মাইনাস, W1 মাইনাস W2, নিচে হচ্ছে আচ্ছা W2 আচ্ছা স্যার, মাইনাস W3, তারপর আবার উপরে হবে W3 মাইনাস W4, আবার নিচে কি হবে? W4 মাইনাস W1। তাই তো, এবার এই মানগুলো সব বসিয়ে দাও, 4টের মান বসিয়ে দাও।
নিচেতেও মানগুলো বসাও। এইবার এইটা সরল করবে, সরল করে দেখবে অনেক কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি হয়ে লাস্টে এই জিনিসটা পড়ে থাকবে। এটা তোমাদের কাজ, হ্যাঁ, সরল করাটা। Z1 মাইনাস Z2, Z3 মাইনাস Z4, Z2 মাইনাস Z3, Z4 মাইনাস Z1। ঠিক আছে, সরল করার পর এই জিনিসটা পড়ে থাকবে, আর এটা মানেই হচ্ছে আমাদের Z1, Z2, Z3, Z4 এদের ক্রস রেশিও। ব্যাস, হয়ে গেল প্রমাণ, দুটো ক্রস রেশিও সমান। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? পারবে তো নাকি এটা সরল করতে? হ্যাঁ স্যার, পরে করবো। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষাতে আসছেই, যেহেতু আগের বছর আসেনি, তোমাদের এবার আসছেই এই কোয়েশ্চেনটা। খুব ভালো করে দেখবে কি বলা হচ্ছে কোয়েশ্চেনটাই। প্রুভ দ্যাট ইন জেনারেল there are two values of z. For which w is equal to z, but there is only one value if a minus d তার স্কয়ার প্লাস 4bc সমান 0। ঠিক আছে, তাহলে w ইজ ইকাল টু জেড হলে জেড এর আমরা দুটো ভ্যালু পাবো ইন জেনারেল, কিন্তু যদি এই জিনিসটা 0 হয় তাহলে আমরা জেড এর একটা ভ্যালু পাবো। এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। এর সঙ্গেই রয়েছে আরো শো দ্যাট, শো দ্যাট if there are distinct invariant points
পি অ্যান্ড কিউ। তাহলে পি আর কিউ দুটো যদি আলাদা আলাদা ইনভ্যারিয়েন্ট পয়েন্ট হয়, দেন তাহলে আমাদের কাছে যে ট্রান্সফরমেশনটা ছিল may put in the form, মানে পি আর কিউ দুটো যদি ইনভ্যারিয়েন্ট পয়েন্ট হয় তাহলে আমাদের ট্রান্সফরমেশন যেটা সেটা দেখতে এইরকম হবে। সেটা দেখতে এরকম হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে কে মানে হচ্ছে দিস। আচ্ছা, এইবার যদি পি আর কিউ ইকুয়াল হয়ে যায়, মানে একটা ইনভ্যারিয়েন্ট পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশনটা আবার দেখতে এইরকম হবে। if there is only one invariant point small p, then the transformation may be put in the form। ফর্মটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এর মধ্যে কিন্তু আমাদের টোটাল 4টে প্রবলেম লুকিয়ে রয়েছে। ঠিক আছে, এক এক করে সেই 4টেকেই আমাদের সলভ করতে হবে। বুঝতে পেরেছো? বলো, কোনো সমস্যা? না। হুম। তাহলে প্রথমে আমাদের দেখাতে হবে যে ডাব্লিউ ইজ ইকাল টু জেড এর ক্ষেত্রে দুটো ইনভ্যারিয়েন্ট পয়েন্ট বা দুটো পয়েন্ট আমরা পাবো যার জন্য ডাব্লিউ ইজ ইকাল টু জেড হবে, সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে লেখো লেট ডাব্লিউ ইজ ইকাল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, যেখানে অবশ্যই এডি মাইনাস বিসি নট ইকাল টু জি, বি এ bilinear transformation for fixed point by invariant point একই। we have
ডেফিনেশন অনুযায়ী ডাব্লিউ ইজ ইকাল টু জেড এর পয়েন্ট গুলোকেই ফিক্সড পয়েন্ট বলা হয়ে থাকে। তাহলে ডাব্লিউর জায়গায় মানটা বসিয়ে দাও, এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস বি সমান জেড। কোনাকুনি গুণ করে দাও, দেখো এটা একটা জেড এর দ্বিঘাত সমীকরণ আসছে, তাই না? তাহলে যেহেতু জেড এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এটা সলভ করলে জেড এর কতগুলো মান পাওয়া যাবে? দুটো। দুটো। তাহলে ইন জেনারেল one gives two values of z. Two values of z, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি এই যে 1 নাম্বার সমীকরণটা পেলাম তার ডিসক্রিমিনেন্টটা 0 হয়, তাহলে কি হবে? রুট দুটো ইকুয়াল হবে, তাই কি না? তো এটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট, এটা যদি 0 হয় অর্থাৎ a মাইনাস ডি তার হোল স্কোয়ার প্লাস 4bc, এটা সমান যদি 0 হয়, তাহলে আমাদের 1 নাম্বারের থেকে জেড এর কেবলমাত্র একটাই ভ্যালু আমরা পাবো, gives one values of z। তাহলে প্রথম পার্টটা কিন্তু হয়ে গেল, দেখো ইন জেনারেল দুটো ভ্যালু পাওয়া যাবে, কিন্তু এই কন্ডিশনটা মেনটেন করলে একটা ভ্যালু পাওয়া যাবে। হলো? এই যে এইটুকু হয়ে গেল, কোনো অসুবিধা? না। হুম। এইবার বাকি পার্টটা। তো এইবার ধরে নাও পি আর কিউ দুটো ফিক্সড পয়েন্ট বা ইনভ্যারিয়েন্ট পয়েন্ট দিয়ে আমাদের এই জিনিসটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে লেখো, সিন্স P and Q are two invariant points, then তাহলে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট মানে ইনপুটে মানে ডাব্লুর জায়গাতেও পি বসাবো, আবার জেড এর জায়গাতেও পি বসাবো। ডাব্লু ইজ ইকাল টু জেড হয় ইনভ্যারিয়েন্ট পয়েন্টের ক্ষেত্রে। ঠিক একইভাবে কিউ এর জন্য তাই হবে, কিউ ইজ ইকাল টু সি কিউ প্লাস বি বাই সি কিউ প্লাস ডি, ঠিক আছে? মাল্টিপ্লাই করে দাও, স্যার ওই কিউ এর মানটা সি কিউ প্লাস বি কেন হবে? এ কিউ প্লাস বি হবে। ও সরি সরি, এ কিউ প্লাস বি হবে। কোনাকুনি গুণ করে দাও, এটাকে তুমি 2 নাম্বার দাও, এটাকে 3 নাম্বার দাও। ওকে। আচ্ছা, এইবার যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো ডাব্লিউ মাইনাস পি ছিল, তো আগে ডাব্লিউ মাইনাস পিটাকে ক্যালকুলেট করে নাও, তারপর বাকিগুলো দেখছি। ডাব্লিউ মাইনাস পি, ডাব্লিউ মানে হচ্ছে এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি।
মাইনাস পি। লসাগু করে দাও। az মাইনাস pcz প্লাস বি মাইনাস pd, তাই তো? আচ্ছা, এখন বি মাইনাস ডিপি, এটা মানে হচ্ছে এই যে সিপি স্কোয়ার মাইনাস এপি, এটাকে ইউজ করছি। তাহলে সেটা ইউজ করে দাও এখানে। দিয়ে একবারে পি কমন নিয়ে নাও, মাইনাস পি কমন নিয়ে নাও। তাহলে এ মাইনাস সিপি থাকছে, তাই তো নাকি? পাশে লিখতে পারো বাই। আচ্ছা, এ মাইনাস সিপি আবার কমন চলে যাচ্ছে, তাহলে তার সঙ্গে থাকছে জেড মাইনাস পি, নিচে থাকছে সি জেড প্লাস ডি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে সিমিলারলি ডাব্লু মাইনাস কিউ, সেটা সমান কি হবে? ঠিক আগেরটা যেভাবে করা হলো এরকম ভাবেই যদি করো, তাহলে আমি একবারে লিখছি, এটা তোমরা একবারেই লিখে দেবে, এটা আর করে দেখানোর দরকার নেই। জেড মাইনাস কিউ ইন্টু এ মাইনাস সি কিউ বাই সি জেড প্লাস ডি। বুঝতে পেরেছো? এইবার এই দুটোকে ভাগ করে দাও। ভাগ করলে কি পাবো? নিচের গুলো সেম কেটে যাচ্ছে, উপরে থাকছে এই জিনিসটা, আর নিচে থাকছে এই জিনিসটা। ব্যাস হয়ে গেল, এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল। বুঝতে পারলে? তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে গেল, পরে থাকলো লাস্টের আর একটা পার্ট। লাস্টের পার্টটা কি? যদি আমাদের ইনভ্যারিয়েন্ট পয়েন্ট একটা হয়, মানে পি আর কিউ দুটোই যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো এই পর্যন্ত? কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে। না স্যার, ঠিক আছে। ওকে, প্যারা চেঞ্জ করে লেখো ই দেয়ার ইজ only one fixed point then P is equal to Q। আচ্ছা, এটা যদি অ্যাডেন্ড্রো
বা সংযোজন প্রক্রিয়া করো, তাহলে উপরের দুটো যোগ করে উপরে থাকলো, নিচের দুটো যোগ করে নিচে থাকলো। আচ্ছা, পি প্লাস কিউ, সেটাকে আবার লেখা যাবে এ মাইনাস ডি বাই সি। কেন পি প্লাস কিউ কে এ মাইনাস ডি বাই সি লেখা যাবে সেইটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। বিকজ 2 - 3 gives 2 আর 3, সেটা যদি বিয়োগ করো তাহলে কি পাওয়া যাবে? এটা হচ্ছে বাঁ দিক দুটো, আর ডান দিক দুটো বিয়োগ করলে ডি কমন গেলে কিউ মাইনাস পি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমাদের একটুখানি সিম্পলিফাই করতে হবে। সি যদি কমন নাও তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থাকছে, তার মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ থাকছে। মাইনাস এ কমন নিলে পি মাইনাস কিউ থাকছে, আর ডান দিকেও থাকছে ডি কমন নিলে কিউ মাইনাস পি। তাহলে মাইনাস কমন নিলে পি মাইনাস, দেখো তিনটের থেকেই পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে আলটিমেটলি পি প্লাস কিউ যেটা, সেটা সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস ডি বাই সি। বুঝতে পারলে তাহলে কেন পি প্লাস কিউ এর জায়গায় এ মাইনাস ডি বাই সি বসানো হলো? আচ্ছা, এইবার তাহলে 1/w মাইনাস পি এর মানটা কত হবে দেখা যাক। ডাব্লু মাইনাস পি অলরেডি আমরা বার করে রেখেছি, এই যে এইটা ডাব্লু মাইনাস পি, এটাকে জাস্ট উল্টে দাও। এটাকে জাস্ট উল্টে দাও। ডি মানে হচ্ছে এ মাইনাস 2 পি সি। কোথা থেকে পাচ্ছি বলো তো এটা? বাই 4, এই যে এইটা হচ্ছে 4। পি ইজ ইকাল টু, একদম লাস্টেরটা নাও, দেখো ডি এর মান আসছে কত, এ মাইনাস 2 পি সি। ঠিক আছে, পাশে লিখতে পারো বাই, আর নিচে যা আছে তাই থাক। নিচে যা আছে, হুম। উপরে -2 pc, সেটাকে লিখছি পিসি মাইনাস পিসি, দুটোতে ভেঙে লিখলাম। আচ্ছা, তাহলে সি কমন নিয়ে নাও, কি থাকছে, জেড মাইনাস পি প্লাস এ মাইনাস সিপি বাই এ মাইনাস সিপি জেড মাইনাস পি। এইবার এটা আলাদা আলাদা করে দাও, এই পার্টটা ডিভাইডেড বাই নিচের পুরোটা করো, তাহলে সি বাই এ মাইনাস সিপি প্লাস এই পার্টটা বাই নিচের পুরোটা করো, তাহলে 1/z মাইনাস পি।
ঠিক আছে, হয়ে গেল প্রমাণ। তাহলে এই হলো আমাদের পুরো অ্যান্সারটা। পরীক্ষায় পুরোটা আসার সম্ভাবনাই রয়েছে, তবে ছোট ছোট করেও আসতে পারে। তবে এর মধ্যে কিছু না কিছু একটা আসবেই, 100% শিওর। বলো, কোনো অসুবিধা? না স্যার। হুম। আচ্ছা, তাহলে এই যে দুটো ফর্ম আমরা শিখলাম, এই দুটোকে বলা হয় নর্মাল ফর্ম অফ এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। প্যারা চেঞ্জ করে একটা নোট আকারে লিখতে পারো। these two expression are called normal form of the bilinear transformation। ঠিক আছে, এই এক্সপ্রেশন দুটোকে বলা হয় নর্মাল ফর্ম অফ দা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। এবার একটা প্রবলেম, ফাইন্ড the normal form of the bilinear transformation W is equal to this। আচ্ছা, এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা নর্মাল ফর্ম আমাদের খুঁজতে হবে। তাহলে নর্মাল ফর্ম খোঁজার আগে আমাদের কাজ হচ্ছে যে এর ফিক্সড পয়েন্ট গুলো বার করতে হবে। ফিক্সড পয়েন্ট মানে W is equal to Z। তাহলে লেখো অ্যান্সার ফর ফিক্সড পয়েন্ট of the given bilinear transformation we have W is equal to Z। আচ্ছা, তাহলে W মানে হচ্ছে 3IZ প্লাস 1 বাই Z প্লাস I is equal to Z। কোনাকুনি গুণ করে দাও, Z স্কয়ার প্লাস IZ সমান 3IZ প্লাস 1।
তাহলে এখান থেকে জেড এর মান কি কি পাচ্ছ বলো? শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে দাও ডাইরেক্ট, তাহলে জেড এর মান কি কি পাওয়া যাচ্ছে আমাকে বলো। বলছি স্যার খালি আই বেরোচ্ছে তো, একটাই মান বেরোচ্ছে। জেড এর দুটো মান দুটোই আই বেরোচ্ছে তাই না, তার মানে কেবলমাত্র একটা ফিক্সড পয়েন্ট আমরা এখান থেকে পাচ্ছি। তো একটা ফিক্সড পয়েন্ট হলে আমাদের নর্মাল ফর্মটা কেমন দেখতে হয়, এইরকম দেখতে হয়। একটা ফিক্সড পয়েন্ট হলে নর্মাল ফর্মটা এইরকম দেখতে হয়, তাই না? যেখানে পি মানে আমরা কি পেলাম, আই পেলাম। বুঝতে পেরেছো? তাহলে লেখো হ্যান্স the normal form is প্রথমে একবার ফর্মুলাটা লিখে নাও। আচ্ছা, তো এখানে পি মানে হচ্ছে যে ফিক্সড পয়েন্টটা ছিল থিওরিতে, এখানে ফিক্সড পয়েন্ট হয়েছে আই। সিটা কত হবে বলতে পারবে? সিটা, সি মানে কি ছিল আমাদের ফর্মুলাতে, সিটা কোথায় ছিল আমাদের? এখানে সিটা ছিল এই যে ডাব্লু, যে সেইখানে সিটা ছিল। তো কোয়েশ্চেনে 1 হবে। ডাব্লুটা দেয়া রয়েছে, সেখানে সি কত আছে? 1 আছে। 1 1, তার মানে সি হচ্ছে 1। আচ্ছা, এ কত বলো দেখি? এ 3i। 3i, সি হচ্ছে 1, পি হচ্ছে আই, 1/z - i। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের নর্মাল ফর্ম। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। বলো হ্যাঁ কি না। স্যার, আর যদি ওই দুটো বেরোতো মান, তাহলে ওই পি কিউ ধরে করতে তাহলে হতো, ওই তাই তো? প্রথম প্রথম ফর্মটা নিতাম। হুম। আচ্ছা, চলে এসো নেক্সট ডেফিনেশন। ডেফিনেশন অফ কনফর্মাল ম্যাপিং। কোনো একটা ম্যাপিং কে আমরা কখন কনফর্মাল ম্যাপিং বলে দাবি করতে পারি? কি বলা হচ্ছে ডেফিনেশনটাই দেখো, এ ম্যাপিং ডাব্লু সমান এফ জেড, which preserves
অ্যাঙ্গেল ইন magnitude and sense, মানে এমন একটা ম্যাপিং যেটা প্রিজার্ভ করছে, সংরক্ষণ করছে কাকে, অ্যাঙ্গেলকে, এবং কোন সেন্সে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই সেন্সটাকে। কাদের মধ্যে অ্যাঙ্গেল? বিটুইন every pair of cards. Passing through a point. Is called conformal. At that point. ঠিক আছে, তাহলে বেসিক্যালি কনফর্মাল ম্যাপিং আমরা কাকে বলবো না, যদি দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল যা ছিল সেটা ম্যাপিং এর আগেও সেম থাকবে, ম্যাপিং এর পরেও সেম থাকবে, মানে ম্যাপিং এর আগে যে অ্যাঙ্গেল ছিল ম্যাপিং এর পরেও সেই সেম অ্যাঙ্গেলই থাকবে, তখন আমরা ওই ম্যাপিংটাকে বলবো কনফর্মাল ম্যাপিং। বুঝতে পেরেছো? প্যারা চেঞ্জ করে লেখো, ছবি আমি আঁকছি, ছবিটা আঁকলে আরো ক্লিয়ার হবে। প্যারা চেঞ্জ করে লেখো, ইফ এ ম্যাপিং is conformal at every point of a domain D. কোনো একটা ডোমেনের সমস্ত পয়েন্টে যদি আমাদের ম্যাপিংটা কনফর্মাল হয়, তাহলে ওই ম্যাপিংটাকে আমরা বলবো কনফর্মাল ইন ডি। ঠিক আছে, তাহলে এইবার ব্যাপারটা একটু ছবির সাহায্যে বলি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের জেড প্লেন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেন বা জেড প্লেন। আর এইটা হচ্ছে আমাদের ডাব্লু প্লেন, ইউ ভি, ডাব্লু প্লেন। তো এক্স ওয়াই প্লেন থেকে ইউভি প্লেনে আমাদের ডাব্লু ইজ ইকাল টু এফ জেড, এরকম ধরনের একটা ম্যাপিং যাচ্ছে। এখন এই জেড প্লেনে আমরা দুটো কার্ভ নিচ্ছি যারা মোটামুটি এইরকম দেখতে। এই কার্ভ দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে আছে। ঠিক আছে, এই কার্ভটা মনে করো C1, এটা মনে করো C2। এখন C1 কার্ভের যে ইমেজ সেটা মনে করো এরকম হয়েছে, C1 ড্যাশ, আর C2 কার্ভের যে ইমেজ সেটা মনে করো এরকম হয়েছে, C2 ড্যাশ। এদের মধ্যে
যে অ্যাঙ্গেলটা হবে সেটা ওই আগে যে অ্যাঙ্গেলটা ছিল সেম অ্যাঙ্গেলটাই এদের মধ্যে হবে। বুঝতে পেরেছো? যদি এরকম ঘটনা ঘটে, সেম অ্যাঙ্গেল হয়, কার্ভ দুটো সেম দেখতে নাও হতে পারে, হ্যাঁ, তো তখন আমরা ওই ম্যাপিংটাকে বলবো কনফর্মাল ম্যাপিং। কথা বোঝা গেছে? হ্যাঁ কি না? মানে স্যার থিটার মান সবসময় সেম থাকবে? হ্যাঁ, ম্যাপিং এর আগে মানে জেড প্লেনে যে অ্যাঙ্গেলটা ছিল, ডাব্লু প্লেনেও কার্ভ দুটোর মধ্যে সেম অ্যাঙ্গেলই থাকবে। তবে কোনো একটা পার্টিকুলার ফাংশন যদি আমাদের চেক করতে দেয়, যেটা কনফর্মাল হবে কিনা চেক করো, তখন কি আমরা এরকম ছবি আঁকবো? কখনোই আঁকবো না। তো সেই পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য আমাদের হাতে একটা থিওরেম তুলে দেওয়া হচ্ছে। থিওরেমটা হচ্ছে এইরকম। এই থিওরেমের সাহায্যে আমরা প্রবলেম সলভ করতে পারবো। থিওরেমটাতে কি বলা হচ্ছে দেখো, লেট এফ জেড বি অ্যানালিটিক in a domain D if f dash z not equal to 0 in capital D, then the mapping W is equal to fz is conformal in D। বুঝতে পারলে? তাহলে কত সহজ হয়ে গেল ব্যাপারটা। জাস্ট আমাদের ডেরিভেটিভটা নট ইকাল টু জিরো হচ্ছে কিনা চেক করতে হবে। ডেরিভেটিভটা যদি নট ইকাল টু জিরো হয়, তাহলেই আমরা সেই ম্যাপিংটাকে বলতে পারবো কনফর্মাল ম্যাপিং। আর যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ডেরিভেটিভটা জিরো হয়ে যায়, তো সেই পয়েন্টটাকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। ইফ এফ ড্যাশ জেড সমান জিরো, দেন the point z is called critical point। ঠিক আছে? ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে একটা প্রবলেম লেখো, find the critical points of w is equal to this। এই ফাংশনটা বা এই ম্যাপিংটার ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের বার করতে হবে।
তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলে আমরা এইমাত্র শিখলাম, ডেরিভেটিভটা যে পয়েন্টে জিরো হবে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে প্রথমে তুমি এফ জেড ধরে নাও, ডাব্লিউ সমান যেটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে আমাদের এফ জেড। দেন এফ ড্যাশ জেড, সেটা কি হবে? এটা সমান যদি জিরো করা হয় তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, ই টু দি পাওয়ার টু জেড সমান আই, তাই না? এখান থেকে জেড এর মান কত হবে, বোথ সাইডে লগ নিয়ে নাও, তাহলে টু জেড সমান লগ আই। সেই ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, মনে করে দেখো, লগ আই ভাঙা মনে আছে? কত হবে লগ আই এর মানটা? লগ ওয়ান প্লাস টু এন পাই প্লাস পাই বাই টু ইন্টু আই। ফার্স্ট ইয়ারের অ্যালজেব্রা পেপারের কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে পড়েছিল। তো সেখান থেকেই আমরা জেড এর ফাইনাল ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই পয়েন্ট গুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। তাহলে এমন কিছু পয়েন্ট আমরা পেলাম যে পয়েন্টে আমাদের এফ জেডটা, তার ডেরিভেটিভটা ইকুয়াল টু জিরো হচ্ছে, তার মানে অবশ্যই আমাদের এই ফাংশনটা কনফর্মাল ফাংশন বা কনফর্মাল ম্যাপিং নয়, তাই কি না? কনফর্মাল ম্যাপিং হতে গেলে কি ডেরিভেটিভটাকে নট ইকুয়াল টু জিরো হতে হতো অলওয়েজ। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট থিওরেম, a bilinear transformation is conformal. Mapping for all finite z except z is equal to minus d by c। তাহলে z equal to minus d by c এই পয়েন্টটা বাদ দিয়ে অন্য সমস্ত পয়েন্টে আমাদের বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা কনফর্মাল হবে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এফ জেড কেমন হবে বলো? এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি। এবারে ডেরিভেটিভ বার করো, অবশ্যই এডি মাইনাস বিসি নট ইকাল টু জিরো। এবারে ডেরিভেটিভ বার করো এফ ড্যাশ জেড, ভাগের সূত্রতে। তাহলে উপরেরটা হচ্ছে এডি মাইনাস বিসি
বাই এ জেড প্লাস ডি তার হোল স্কোয়ার, যেটা কিনা নট ইকাল টু 0। স্যার সিজেড হবে না? প্লাস ডি হবে। হ্যাঁ, কি হবে? সিজেড ডি হবে স্যার, নিচেরটা সিজেড প্লাস ডি। ও হ্যাঁ, নিচেরটা সি জেড প্লাস ডি। তাহলে এটা নট ইকাল টু 0 ফর জেড নট ইকাল টু মাইনাস ডি বাই সি। তার মানে এই মাইনাস ডি বাই সি পয়েন্ট বাদ দিয়ে সমস্ত পয়েন্টেই এফ ড্যাশ জেড এর মানটা নট ইকাল টু 0। তাহলে এখান থেকেই আমরা বলতে পারছি যে হেন্স ডাব্লিউ ইজ ইকাল টু এফ জেড ইজ কনফর্মাল for all finite z except z is equal to minus d by c। হয়ে গেল, বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? না স্যার। তো এখানেই আমাদের কমপ্লেক্স অ্যানালিসিস চ্যাপ্টার গুলো সব শেষ হয়ে গেল। মেট্রিক স্পেসটা আমরা এখন করব না, মেট্রিক স্পেসটা আমরা আবার পরে করব। এর পরবর্তীতে আমরা এলপিপি এই পেপারটি শুরু করব, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটা খুব সম্ভবত হ্যাঁ ডিএসএমটি 3-1 এ রয়েছে তোমাদের। হ্যাঁ, ডিএসএমটি 3-1 এই পেপারটি আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। কমপ্লেক্স অ্যানালিসিস পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এক্সারসাইজের সলিউশন গুলো আমি দিয়ে দিয়েছি, লাস্ট এক্সারসাইজটা আমি আজকে দিয়ে দিচ্ছি, তাহলে এক্সারসাইজ গুলো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, রিভিশন করতে থাকবে, পরবর্তীতে কোথাও যদি কোনো ডাউট হয়, এক্সারসাইজের কোথাও যদি ডাউট হয় বা ক্লাসের কোথাও যদি ডাউট হয়, পরবর্তীতে আমাকে বলবে, আমি সেটা বলে দেবো। ঠিক আছে, বলো তাহলে, কারোর ঠিক যদি আছে। কিছু বলার থাকে বলতে পারো। ঠিক আছে, রাখো তাহলে। নেক্সট দিন আমরা এলপিপি পেপারটি শুরু করব। নেক্সট দিন থেকে কিন্তু সবাই ক্যালকুলেটর নিয়ে বসবে, আমাদের প্রয়োজন হবে ক্যালকুলেটরে। না, খুব ক্যালকুলেশন করতে হবে। ওকে।